আচ্ছা, আমরা শুরু করছি পাটিগণিতের নতুন চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ। আমরা এর আগে সরল সুদ করেছি আর এখন করব চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কাকে বলে আর চক্রবৃদ্ধি সুদ কাকে বলে একটু আমরা জেনে নেই। তার আগে সরল সুদ মানে যখন শুধু সুদটা আসলের উপরে হিসাব হয়। মনে করো 100 টাকা তুমি 5% হারে কাউকে, মানে প্রতি মাসে 5 টাকা হারে 5 মাসে কাউকে দিলে 5 মাসের জন্য, তাহলে 5 মাসে তোমার সুদ হলো কত? 5 5-এ 25 টাকা, আর আসল 100 টাকা। তার মানে সে তোমাকে 5 মাস পরে ফেরত দেবে কত? 125 টাকা। আসল 100 টাকা আর প্রতি মাসে 5 টাকা করে সুদ, মানে 5 মাসে 5 5-এ 25 টাকা। ঠিক আছে? অর্থাৎ এখানে আসলটা ফিক্সড, মাসিক বা বাৎসরিক সুদ হোক না কেন, আসলের উপরে সবসময় সুদটা হিসাব হবে। চক্রবৃদ্ধি সুদে কিন্তু তা নয়। চক্রবৃদ্ধি সুদে যদি মাসিক সুদ হয়, সাধারণত মাসে সুদ হিসাব হয় না, এখানে বাৎসরিক সুদের হিসাব হয়, বছরের সুদের হিসাব হয়। প্রতি বছরে আসলটা পরিবর্তিত হবে। মানে যেটা হয়তো সরল সুদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি ছিল, আসল 100 টাকা আর এক মাসের সুদ কত টাকা হয়েছিল? এক মাসে না করে আমি 1 বছরে ধরলাম। 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা, 2 বছরের সুদ 10 টাকা, 3 বছরে 15, এরকম করে যাচ্ছিল। এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু আসল 100 টাকা আর 1 বছরের সুদ 5 টাকা, এটা প্রথম বছরে। অর্থাৎ দ্বিতীয় বছরের ক্ষেত্রে সুদ আসল কত হচ্ছে? 100 যোগ 5 ইকুয়াল টু 105 টাকা। ঠিক আছে? এবার দ্বিতীয় বছরের যে সুদের হিসাবটা হবে সেক্ষেত্রে কিন্তু এই 105 টাকার উপরে হিসাবটা হবে। অর্থাৎ দ্বিতীয় বছরের সুদ হবে কত টাকা? না 105 ইন্টু 5/100, 5%। আমি 5% সুদে আমি বলেছিলাম, তাহলে কত হবে? না 5 5-এ 25, 5 5-এ 25, 5 এই টাকাটা এত বাই 100 সমান 10.25 টাকা। অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে তার সুদ হচ্ছে কত টাকা? 10.25 টাকা। আসল কত টাকা ছিল? তার দ্বিতীয় বছরের শেষে সুদে আসলে কত টাকা হবে? আসল হচ্ছে 105 টাকা আর সুদ হচ্ছে আচ্ছা, এখানে গুণটা আমাদের ভুল হয়েছিল। 5 5-এ 25, 5 থেকে 5 মানে 5.25 টাকা। তার মানে সুদে আসলে হবে হচ্ছে কত? 105 যোগ 5.25 টাকা যোগ কত টাকা, তাহলে কত টাকা হলো? 1.25, 5 5 10, 110 টাকা। অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে সুদে আসলে আমরা পাবো 110 টাকা 25 পয়সা। যে ক্ষেত্রে কিনা সরল সুদে আমরা পেয়েছিলাম আসল 100 টাকা আর 2 বছরের সুদ 5 টাকা হিসাবে 5 টাকা 5 টাকা 10 টাকা, টোটাল সুদে আসলে ছিল 110 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা দেখলাম সুদে আসলে বেশিই হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরে আসলটা পরিবর্তিত হবে। সুদ আর আসলে মিলে যেটা হবে সেটাই তার পরের বছরের ক্ষেত্রে আসল ধরা হবে। সরল সুদের ক্ষেত্রে আসলটা ফিক্সড, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হচ্ছে?
না, প্রতি বছরের শেষে যে সুদটা হচ্ছে সেটা আসলের সঙ্গে যুক্ত হয়ে ওটাই পরের বছরে আবার আসল হয়ে যাচ্ছে। আগেকার দিনে মহাজনরা এই চক্রবৃদ্ধি সুদে টাকা ধার দিত গ্রামের কৃষকদের, বলা হতো সুদের সুদ তস্য সুদ। এখন বর্তমানে আমাদের এই চক্রবৃদ্ধি সুদের উপরে সারা বিশ্বের অর্থনীতি দাঁড়িয়ে আছে। শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যাংকিং ব্যবস্থাগুলো সবই হচ্ছে কিন্তু এই কম্পাউন্ড অ্যাঙ্গেল বা চক্রবৃদ্ধি হারেই দাঁড়িয়ে আছে, উপরেই হিসাব হয়। ঠিক আছে, দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের সংজ্ঞাটা কি তোমাদের 100 পৃষ্ঠায় দেওয়া আছে, দেখো বইটাতে। বাস্তবে সুদ দুই ধরনের হয়ে থাকে, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। কোনো আসল বা মূলধনের উপর সুদ ধার্য হলে তাকে সরল সুদ বলা হয়। আর চক্রবৃদ্ধি সুদ কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদ আসল বা সবৃদ্ধি মূলকে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসাবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসাব করা হয় তখন সেই সুদকে আমরা বলবো চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ সুদের পরিমাণটা আসলের সঙ্গে যুক্ত হলে যেটাকে সমূল চক্রবৃদ্ধি সুদ বলবো বা সবৃদ্ধি মূল বলবো, সেটাই পরবর্তী বছরের জন্য বা পরবর্তী বছরের আসল হয়ে যায়। ঠিক আছে, দেখো সরল সুদের ক্ষেত্রেও আমরা অঙ্কগুলোকে দুভাবে দেখেছিলাম। একটা তো নর্মাল প্রসেস, ত্রৈরাসিক বা ঐকিক নিয়মে হতোই অঙ্কগুলো, আর একটা I=PTR সূত্রে। তো চক্রবৃদ্ধি সুদেও যখন আমরা নর্মাল প্রসেসে মানে ত্রৈরাসিক বা ঐকিক নিয়মে করা যাবে, কিন্তু অঙ্কগুলো একটু লেন্দি হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে, কারণ প্রতি বছরের হিসাবটা আমাদের নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রেও কিন্তু সূত্রের সাহায্যে অঙ্কগুলো করা যাবে। আমি সমস্ত অঙ্কগুলোকে ফর্মুলার সাহায্যেই করাবো, যাতে করে অঙ্কগুলো সুবিধা হয় বা ছোট হয়। তাহলে আমরা এক্ষেত্রে আসলকে ধরে নেব, কি আমরা সূত্রের সাহায্যে করব। তাহলে সূত্রটা একটু দেখে নিই। আমরা এক্ষেত্রে আসলকে ধরো প্রিন্সিপাল পি দ্বারা ডিনোট করব, সময়কে ডিনোট করব এন দিয়ে, নাম্বার অফ ইয়ার এন দিয়ে, সুদের হারকে ডিনোট করব R% বা আর দিয়ে, রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তো এদের মধ্যে এই PNR এর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কি একটু দেখে নিই আমরা। n বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ, n বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ। সমূল মানে আসল যোগ চক্রবৃদ্ধি সুদ, আসলের সঙ্গে চক্রবৃদ্ধি সুদরা যুক্ত আছে। তার ফর্মুলাটা কি ভালো করে দেখে নেই একটু আমরা। P×1 + R/100 হোল টু দি পাওয়ার n টাকা। বুঝতে পারলাম? n বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ P=1 + R/100। আর মানে R/100 মানে R%, পার্সেন্টেজ চিহ্ন তুলে এখানে 100 বসেছে, হোল টু দি পাওয়ার n। এইটা হচ্ছে কি না n বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে n বছরের শুধু চক্রবৃদ্ধি সুদ কত হবে? শুধু চক্রবৃদ্ধি সুদ কত হবে? না, সমূল চক্রবৃদ্ধি সুদ এইটা P×1 + R/100 হোল টু দি পাওয়ার n। তার থেকে আমি আসলটা বাদ দিয়ে দিই, তাহলেই আমরা শুধু চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তাহলে -P, এখানে পিটা আমরা কমন নিয়ে নিই, তাহলে থাকবে কি 1 +
r by 100 whole to the power n minus 1, এত টাকা। আমরা বুঝতে পারলাম p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 টাকা। এইটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। তো অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্রটা খুব অবস্থার বিশেষ না হলে, প্রয়োজন না হলে আমরা ব্যবহার করব না। যদি কোনো অঙ্কে শুধু চক্রবৃদ্ধি সুদ চায়, তাহলে আগে আমরা সমূল চক্রবৃদ্ধি সূত্রটা বের করে নেব, সেখান থেকে আসলটা পরে বাদ দিয়ে দেবো। এই সূত্রটা আমরা প্রয়োগ করব না, শুধুমাত্র সূত্রটা প্রয়োগ করব যখন আমরা কোথাও শর্তানুসারে যদি কিছু প্রয়োগ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এই এই একটাই, বা আমরা বলবো আর একটা উপসূত্রের দুটো, এটাই হচ্ছে এর মেন সূত্র। ঠিক আছে? আর একটা আছে আমাদের, সেটা এখন না করালে হবে, আমরা অঙ্ক করাতে করাতে শেষের দিকে অঙ্ক আছে সুদের পর্ব হিসাবে অঙ্ক, আমরা তখন এটা আলোচনা করব পরেরটা। ঠিক আছে? আপাতত এটা দিয়ে আমরা অঙ্ক শুরু করে নেই। দেখো, আমরা তাহলে এক্সারসাইজে চলে আসছি। কোষে দেখি 6.1। দেখো কি বলেছে প্রথমের অঙ্কটা। আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো? তাহলে আমি একটা অঙ্ক স্ট্যান্ডার্ডভাবে করে দেই। আমরা এখানে পেলাম আসল পি ইকুয়াল টু 5,000 টাকা। এই প্রসঙ্গে বলি, এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই সহজ, শুধু ডিফিকাল্ট ব্যাপার হচ্ছে ক্যালকুলেশান। হিউজ বড় বড় ক্যালকুলেশান আসবে, কিন্তু কেউ কোনো রকম ক্যালকুলেশানের জন্য ক্যালকুলেটর ইউজ করবে না, তাহলে আর পরীক্ষার হলে অঙ্ক নামাতে হবে না। প্রত্যেকটা ক্যালকুলেশান হাতে হাতে নিজেই করবে, এবং চেক করার জন্যও যে অ্যান্সারটা ঠিক হয়েছে বা এই ক্যালকুলেশানটা আসবে কি না আমরা ক্যালকুলেটারে ঠিক করে দেখি, সেটাও করবে না। তাহলে পরীক্ষার খাতায় আর অঙ্ক নামাতে হবে না। বরং প্রত্যেকটা ক্যালকুলেশান সময় লাগলেও তোমরা নিজেরা হাতে করো, একটা সময় দেখবে ক্যালকুলেশান করতে করতে সমস্ত ব্যাপারগুলো মুখস্থের মধ্যে চলে আসছে। সেটা তোমার পরীক্ষার হলে খুবই সাপোর্ট করবে এবং ক্যালকুলেশানের ক্ষেত্রে খুব সাপোর্ট হবে। তো আসল পি ইকুয়াল টু 5,000 টাকা, চক্রবৃদ্ধি সুদ কত আছে? সুদের হার স্মল আর ইকুয়াল টু কত আছে? 8.5%। তাহলে 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, আমরা বের করে নেই। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? সূত্রটা কি জানো? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। পির মান কত আছে? 5,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত আছে? 8.5 বাই 100 হোল টু দি পাওয়ার এন মানে 2। এন এর মান 2 আছে। এখানে কাটাকাটি করলে কাটাকাটিটা হবে, কিন্তু আমরা কাটাকাটিটা না করারই চেষ্টা করব। আবার কাটাকাটি করেও করতে পারো, অসুবিধা নেই। তাহলে কাটাকাটি করে না করলে সুবিধাটা কি সেটা বলছি। তাহলে 5,000 ইন্টু 1 প্লাস 85 বাই 85 বাই আর একটা শূন্য অ্যাড হয়ে যাবে নিচে, দশমিকটা তুলে নিচে 100 হয়ে যাবে নাকি? দেখো, 1,000 যোগ 85 কত হবে? 1,085। তাহলে 5,000 ইন্টু 1,000 যোগ 85, তার মানে 1,085 85 বাই এটা ইন্টু
1085 বাই এইটা, ঠিক আছে? মানে 1000 যোগ 85 ইকুয়াল টু 1085 তার হোল স্কোয়ার। 1085 তার হোল স্কোয়ারকে আমরা দুবার লিখলাম 1085 বাই 1000 ইন্টু 1085 বাই 1000, ঠিক আছে? এবার এই 0 0 কেটে দাও, 1 2 3, 1 2 3 কেটে দিলাম। 5 দিয়ে কাটাকাটি গেলে কাটাকাটি করতে পারি, কিন্তু আমি বলছি কি 5 দিয়ে বেকার কাটাকাটি করবো না। কেন? এখানে নিচে তাহলে 2 চলে আসবে, কিছু চলে আসবে, আবার ভাগ করতে সমস্যা হবে। তার থেকে বরং ভাগ করার থেকে বরং এখানে একটু গুণটা বড় হবে, গুণটা বড় করে দাও। নিচে 3টে শূন্য দিয়ে, একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করব, শুধু দশমিক সরিয়ে দিলেই হয়ে যাবে। যেহেতু দেখছি এখানে পুরোপুরি কাটাকাটি যাবে না, নিচে 2 বা অন্য কিছু সংখ্যা চলে আসতে চলেছে, সেই জন্য আমরা কাটাকাটিটা আর করলাম না। তার সেক্ষেত্রে আমাকে দুবার কাটতে হবে, একবার গুণ করতে হবে, পরে আবার ভাগ করতে হবে। আর গুণের থেকে ভাগ আরও সমস্যা ঝামেলা করবে, সেই জন্য আমরা শুধু গুণটাই করি। মানে 5 গুণ 1085 ইন্টু 1085 আমরা গুণটা করে নেব, ঠিক আছে? দেখো গুণটা তোমরা করতে থাকো, আমিও করছি। এক 1085 গুণ 1085 গুণ করলে আসছে আমাদের কত না 11772225, ঠিক আছে? একে আমরা 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 দিয়ে তো গুণ আমরা মুখে মুখে গুণটা, ওর নিচে কিন্তু 1000 আছে, 5 দিয়ে গুণ করো। 5 5 25, 5 হাতে 2, 5 দিয়ে 10 2 12, 2 হাতে হলো 1, 5 দিয়ে 10 2 12, 2 হাতে হলো 1, 5 সাথে 35 থেকে 36, 6 হাতে রইল 3, 5 সাথে 35, 35 3 38, 8 হাতে রইল 3, 5 কে 5 3 8, 5 কে 5, নিচে হচ্ছে কত 1000। 3টে শূন্য আছে, 1 2 3, তাহলে 1 2 3 এটা 3টের আগে আসবে, অর্থাৎ 5886.225 টাকা। 5 দিয়ে 10, 5 5 25, 5 হাতে রইল 2, 5 দিয়ে 10 12 দিলে 1, 5 দিয়ে 10 একে 11, 1 হবে, তাই তো? তাহলে 125, অর্থাৎ এটাকে আমি অ্যাপ্রক্স লিখতে পারি 5886.13 প্রায়, ঠিক আছে? আসলে মানে নিয়ে নিলাম এটাই। তো এই গুণটা আবারও বলছি কিন্তু মানে হাতে কলমেই করবে, ঠিক আছে? একবারেও কোনো রকম গণক যন্ত্র তোমরা ব্যবহার করবে না, তাহলে পরীক্ষার খাতাতে কিন্তু এই গুণটা করতে 1 ঘন্টা সময় লেগে যাবে। এটা তবু ছোট ক্যালকুলেশান হলো, এরপরে কিন্তু আরও বড় বড় অনেক ক্যালকুলেশান আছে। কোনো ক্যালকুলেশানেই আমরা কোনো রকমের ক্যালকুলেটর ইউজ করব না, ঠিক আছে? এরপরে দেখো তোমরা দুয়েরটা একই রকম অঙ্ক বাড়িতে করে নেবে। আমি প্রত্যেকটা টাইপের একটা করে জাস্ট করে দিচ্ছি। 3 4 একই রকমের অঙ্ক, আমি 3এরটা করে দিচ্ছি, আচ্ছা আমি 4এরটা করে দিচ্ছি কারণ 3 বছর আছে। 3এরটা তোমরা নিজেরা করো। 4এরটা কি বলছে দেখো, যে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ চায়নি, শুধু চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। তার মানে আগে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদ বের করে নেব, সেখান থেকে আসলটা বাদ দিলেই হয়ে যাবে। আচ্ছা আমি করে দিচ্ছি।
তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, আমি আর আগে ডিনোট করলাম না, তোমরা কিন্তু ডিনোট করে করেই করবে, মানে প্রথমের অঙ্কটা যেভাবে সাজিয়েছি ওভাবেই অঙ্কটাকে সাজাবে আগে। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু, সূত্র হচ্ছে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। এখানে পির মান হচ্ছে 30,000, ক্যালকুলেশনটা তোমরা একটু দেখো ভালো করে। 1+r/r এর মান হচ্ছে কত, 9%, তার 9/100 হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে কত, n এর মান এখানে 3। তাহলে কত হলো দেখো, 30,000। 100 যোগ 9 ইকুয়াল টু 109, তার হোল কিউব, মানে 109 3 বার গুণ হবে, 109/100 ইন্টু 109/100 ইন্টু 109/100। ঠিক আছে, এখানে কটা শূন্য আছে, 1 2 3 4, 1 2 3 4, তাহলে এই 4টে শূন্য আমরা কেটে দিলাম। ঠিক আছে, তো এরপর দেখো 109 গুণ 109 গুণ 109 গুণ 3। ঠিক আছে, 109কে আমরা 3 বার গুণ করব, তার সঙ্গে 3 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, আমরা গুণটা করতে থাকি, তোমরাও গুণটা করো, একটু মিলিয়ে নাও। 109 গুণ 109 গুণ 109 গুণ 3 গুণ করলে আমাদের এটা দাঁড়াবে 3885087/100। তাহলে নিচে 100 আছে, শুধু 2 ঘর দশমিক সরে দিলেই হবে, অর্থাৎ 38850.87 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 বছরের আমাদের সমূল চক্রবৃদ্ধি সুদ। তার শুধু চক্রবৃদ্ধি সুদ কত হবে, এখান থেকে আমাদের আসলটা বাদ দিলেই হয়ে যাবে। অতএব আমরা করে নেই 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 38850, মানে 38,850.87 মাইনাস 30,000 সমান 8,850.87 টাকা। এই হচ্ছে আমাদের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো, এক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম না, আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি সুদ বের করলাম, সেখান থেকে আমরা আসলটা বের করব, আসলটা বাদ দিলাম, তাহলে শুধু চক্রবৃদ্ধি সুদটা পেয়ে গেলাম। আবার ওই ফর্মুলা প্রয়োগ করেও করা যেত, একই হতো, কিন্তু বোধহয় সেক্ষেত্রে এর থেকে আরও একটু টাফ হয়ে যেত। তাই আমরা এই ক্ষেত্রে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ বের করার ক্ষেত্রে ওই সূত্রটা সচরাচর ব্যবহার করব না। ঠিক আছে, এরপরে দেখো 5-এর অঙ্কটা রয়েছে। 5 করাচ্ছি আমরা। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12, মানে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ, 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? আচ্ছা, এখানে 2.12 মানে 2.5 বছর, 2.5। এইটাকে আমরা ভেঙে ভেঙে করব, মানে একবার 2 বছর বের করব আর একবার হাফ বছর বের করব। ঠিক আছে, প্রথমে আমরা তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদটা কত বের করে নিই। প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ, সেইটা আমরা কত বের করে নিই।
পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে পির মান কত আছে? পির মান কত আছে? 80,000। 80,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত আছে? 8%, তাই তো? না না না, সরি, 5%, মানে 5/100 হোল টু দি পাওয়ার এন। এনের মান কত? 2 আমরা করছি, ঠিক আছে? এখানে কাটাকাটিটা করলে কাটাকাটিটা করে নিতে পারি, কেন এখানে 8 আছে, যদি আমরা মনে মনে হিসাবটা করে নিতে পারি। এখানে 8 আছে, কাটাকাটি করলে কত হবে? নিচে 20 আসবে, তাহলে 21/20, 20 গুণ 20, এখানে 8কে কিন্তু কাটাকাটি যাবে। তা এক্ষেত্রে যদি মনে করি যে কাটাকাটিটা করতে চাই তো করতে পারি, আর না করলেও হবে। তার মানে কি কত হবে বললাম? আর বা তোমরা নর্মাল একই প্রসেস যদি করতে চাও তো করো। 5, 20, 100, মানে 1 যোগ 1/20, মানে কত হলো? 21/20 হোল স্কোয়ার, মানে 80 ইন্টু 21/20 ইন্টু 21/20। দেখো 1 2 1 2, দুশো কেটে গেল, 2 2 4, 4 2 8। এই যে পুরোপুরি নিচটা কাটাকাটি হয়ে গেল আর কি, সেই জন্য আমরা এটা কাটাকাটি করে নিয়েছি। তোমরা যদি এত দূর সঙ্গে সঙ্গে অঙ্কটা দেখে না ভাবতে পারো তাহলে নর্মাল আগের মতনই করবে, কিন্তু ক্যালকুলেশন করতে থাকলে আপনি তোমরাও বুঝতে পারবে যে কোনটা পুরোপুরি কাটাকাটি যাবে, কোনটা পুরোপুরি কাটাকাটি যাবে না, ঠিক আছে? তাহলে 200 গুণ 21 গুণ 21 আমরা জানি 441 সমান 00, 2 একে 2, 2 4 8, 2 4 8, এইটা নাকি? তাহলে 2 বছরের আমাদের সমূল চক্রবৃদ্ধি সুদ কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার দেখো, কিন্তু চেয়েছে আমাদের 2.5 বছর, তাহলে পরের হাফ বছরের আমরা কিন্তু শুধু চক্রবৃদ্ধি সুদটা বের করব। হাফ বছর মানে 1 বছরের কম, সেক্ষেত্রে আর চক্রবৃদ্ধি সুদ বের করা দরকার হবে না, সরল সুদ বের করলেই হবে, তাই না? 1 বছর পর্যন্ত তো একই সুদ থাকবে, 1 বছর পরে তো সুদটা চেঞ্জ হবে। তার প্রথম 1 বছর পর্যন্ত যা হিসাবটা হবে সেটা সরল সুদেরই হবে, সরল সুদে যা চক্রবৃদ্ধি সুদেও একই। কিন্তু ওই হাফ বছরের ক্ষেত্রে আসলটা কত হবে? এইটা হবে, এটা নয় কিন্তু, আসলের সঙ্গে সুদ মিশে যেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ, তো পরের হাফ বছরের ক্ষেত্রে আসল কিন্তু এইটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা করব যে হাফ বছরের সুদ ইকুয়াল টু, তাহলে আই ইকুয়াল টু পিটিআর সূত্র ব্যবহার করলে এখানে হবে। কেন সরল সুদের সূত্র আমরা ইউজ করছি বুঝতে পারলাম? কারণ 1 বছরের শেষে তো, মানে 1 বছরের কম তো সুদ আসলের সঙ্গে তখনই যোগ হবে যখন 1 বছর ক্রস করবে, কারণ এখানে প্রত্যেকটা সুদের হিসাব হচ্ছে কিন্তু বার্ষিক সুদ, অর্থাৎ 1 বছরের সুদ। যদি 1 বছরের সুদ 1 বছর ক্রস করে তবেই সুদটা আসলের সঙ্গে যোগ হবে, তার আগে পর্যন্ত একই সুদ থাকবে। সেই জন্য এক্ষেত্রে আমরা হাফ বছরের সুদ মানে সরল সুদ সূত্র বের করব, অর্থাৎ আই ইকুয়াল টু পিটিআর। পির মান কত? 88,200। টির মান তো হচ্ছে কত? হাফ বছর মানে 1/2, আর এর মান ওই একই থাকবে, কত? 5/100 সমান 2 0 কেটে গেল, 2 কাটাকাটি যাবে, 2 4 8, 2 4 8, 2 একে 2, অর্থাৎ 5 একে 5, 5 4 20, 0 হাতে 2, 5 4 20, 2 22, এত টাকা হয়েছে। এই হচ্ছে হাফ বছরের সুদ। তাহলে টোটাল এখানে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ এটা ছিল, হাফ বছরের সুদ এটা বেরোলো। তাহলে হাফ বছরের শেষে মানে 2.5 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? এইটার সঙ্গে সুদটা শুধু যোগ হয়ে যাবে, অর্থাৎ
আড়াই বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? 888,200 যোগ 2205, তাহলে 50,224, 8 2 10 শূন্য হাতে রইল 1, আর 1 9, এত টাকা। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি এই অঙ্কটা। প্রথমে আমরা প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ যেমন চক্রবৃদ্ধি সুদ নির্ণয় সূত্রে বের করতে হয় বের করলাম, পরে আমরা এটাকেই আসল ধরে হাফ বছরের আমরা সুদ বের করলাম সরল সুদ নির্ণয়ের সূত্র ধরে। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো দেয়, যেমন 5-এর অঙ্কটা আমরা করলাম। এরপরে এই ধরনের অঙ্ক আরও আছে এক্সারসাইজে, তোমরা নিজেরা করে নিও। একদম লাস্টের অঙ্কটা 25-এর অঙ্কটা আছে, তবে ওটা সুদের পর্ব ধরে করতে হবে। সুদের পর্ব ধরে কি হয় সেটা আমি একটু পরেই আবার আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো আমি 6 করাচ্ছি। 6 7 একই সূত্রে, বাট 8 9 তোমরা নিজেরা করবে, একই রকম হবে। আমি 6-এরটা করাচ্ছি। দেখো কি আছে। 6, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন? ধরি ছন্দা দেবী, ধরে ওই ছন্দা দেবী না লিখে আমি লিখে দিচ্ছি আসল ইকুয়াল টু পি টাকা। কত বছরের জন্য ধার করেছিলেন? 2 বছরের জন্য। তাহলে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছরের, আগে আমরা সমূলটা বের করে নিই। সমূল চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কত? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এন মানে 2, এত টাকা। আর 2 বছরের শুধু চক্রবৃদ্ধি সুদ কত হবে? যেটা আমি প্রথমে সূত্রে বলেছিলাম, ওইটা আমরা যেহেতু এখানে শর্তানুসারে লাগাবো, এইখানে লাগবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস পি, মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100। ও আর এর মান তো দেওয়াই আছে। আর এর মান কত দেওয়া আছে দেখো, 8% হারে, তাই না? তাহলে আমি আর এর জায়গায় 8 লিখে দিই। 8/100 তার হোল স্কোয়ার মাইনাস 1, এত টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। কিন্তু দেওয়া আছে দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেবে তিনি কত টাকা পেয়েছেন? 2496। তাহলে কি আমরা লিখতে পারি না? এটা এখানেও ক্যালকুলেশনটা করতে পারি, আবার এখানেও ক্যালকুলেশনটা করতে পারি। আচ্ছা, একদম শর্তানুসারে ক্যালকুলেশন করি, তাহলে আমরা বুঝে সুঝে ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে এখানে আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করলাম, কেন? শর্তানুসারে ব্যবহার করো বলে। আমি প্রথমেও বলেছি যে এই সূত্রটা আমরা শুধু শর্তানুসারে যখন প্রয়োগ করব তখনই ব্যবহার করব। ঠিক আছে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, মানে 1 প্লাস 8/100 তার হোল স্কোয়ার মাইনাস 1, এইটা ইকুয়াল টু আমার দেওয়া আছে কত? 2496। 2496। ঠিক আছে, তাহলে দেখো পি ইন্টু 100, এখানে কাটাকাটিটা করলে কাটাকাটিটা করতে পারি, কারণ এখানে কোনো শূন্য শূন্য নেই। তাহলে হয়তো পুরোপুরি কাটাকাটি, এবং যেহেতু পির মান পাবো তা পুরোপুরি কাটাকাটিটা হয়তো করতে হতে পারে। সেই জন্য এখানে কাটাকাটিটা করলে কাটাকাটি করে নাও, আবার না করলেও হবে। আচ্ছা, আমি করছি না, একেবারেই করব। 100 যোগ 8 কত হয়? 108/100 তার হোল স্কোয়ার মাইনাস 1। এখানে কাটাকাটিটা করলেই ছোট হবে। 4 2 8,
4 25 100, তাই তো? তার মানে কত হবে? 25 একে 25 যোগ 2 কত হলো? 27। 27/25 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2496, বা পি ইন্টু 27 যোগ 27, সরি 27 গুণ 27 729, বাই 25 গুণ 25 মানে 625 মাইনাস 1 ইকুয়াল টু 2496, ঠিক আছে? और P ইকুয়াল টু 2496 ইন্টু 625 625, নিচে কত আসবে? 729 থেকে 625 বাদ যাবে, 5 4 9, 5 4 9, 2 2 0 107, তাই তো? এইটা আমাকে কাটাকাটি করতে হবে। আমরা কাটাকাটির নিয়মকানুন মোটামুটি জানি। ছোট ছোট সংখ্যা দিয়ে না দিয়ে চেষ্টা করব সর্বোচ্চ যতটা বড় সংখ্যা দিয়ে যায়। এটা আমরা 4 দিয়ে দেখি, 4 দিয়ে যাবে। কি করে বুঝলাম এটা আর এটা 4 দিয়ে কাটাকাটি যাবে? শেষ দুটো সংখ্যা 0 অথবা 4 দ্বারা ভাগ গেলে 4 দিয়ে ভাগ যায়। এখানে শেষ দুটো 96 আছে, 4 দিয়ে ভাগ যাবে। এখানে শেষ দুটো অঙ্ক 0 4 আছে, 4 দিয়ে যাবে, সেই জন্য আমরা বুঝলাম 4 দিয়ে ভাগ যাবে। দেই আমরা 4 2 8 9 10 2 24, 4 6 24। এখানে কত হবে? 4 6 24, 4 2 8, 4 4 16, নাকি? 2 দিয়ে যাবে, 2 দিয়ে দাও, 2 13 26, 2 3 6, 2 1 2, 2 2 4, 13 দিয়ে সম্ভবত যাবে, 13 2 26, 27 28 29 30 31, 5 2 52, 13 4 52। তাহলে তোমরা গুণ করে নাও, 24 ইন্টু 625 সমান কত হবে? যেটা হবে সেটাই হচ্ছে অ্যানসার, ঠিক আছে? তাহলে 24 ইন্টু 625কে গুণ করলে 15,000। ঠিক আছে? পরের অঙ্কটাতে 2 বছর জায়গায় 3 বছর আছে, একই রকম হবে। আচ্ছা, ঠিক তারপরে দুটো অঙ্কতে 8 আর 9, এখানে যেমন আমরা বিয়োগ করেছি, ওখানে আর বিয়োগ করতে হবে, ডাইরেক্ট এইটা ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু এইটা। মানে কারণ হচ্ছে 8 আর 9 সমূল চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, দিয়ে দিয়েছে। সমূল চক্রবৃদ্ধি সুদ দিলে কিন্তু অঙ্কগুলো আরও সহজ হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এরপরে 10 আর 11 করাবো না, শুধু বলে দিচ্ছি। দেখো, দুটো অঙ্ক একই রকমের। কি বলছে না, 10এরটা মনে করো, বলছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বের করতে হবে। তাহলে প্রথমে আমরা বের করব চক্রবৃদ্ধি সুদ, বের করে নেব, তাই তো? এটা বের করতে জানি, আমরা শিখে গেছি। সমূল চক্রবৃদ্ধি সুদ বের করব, সেখান থেকে আসলটা বের করে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব আমরা। আর তারপরে আমরা সরল সুদ বের করব। সরল সুদ বের করতে আমরা শিখেছি এর আগে, একটু আগে একটা অঙ্ক হলো আই ইকুয়াল টু পিটিআর সূত্র, তাই না? পরে আমরা সরল সুদ বের করব, যেটা বেরোবে তাহলে সেটা চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটা মাইনাস করে দিলেই হয়ে যাবে, তাই না? খুবই সহজ অঙ্ক। তাহলে 10 আর 11 তোমরা নিজেরা করবে। যদি কারো না মেলে বা অসুবিধা হয় আমাকে জানাও। এরপরে দেখি আমরা 13 14।
না, 13টা বলছে বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা, ওই টাকার পরিমাণ কত? আচ্ছা, এটা কিন্তু অন্যরকম। এটা তার মানে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা কত দিয়ে দিয়েছে, আমাকে আসলটা বের করতে হবে। তাহলে এটা করি নাকি? শর্তানুসারে করতে হবে, বুঝতেই পারছি আমরা। আসলটা বের করতে হবে। তাহলে তোমরা বাড়িতে 10, 11 করবে, আমি 12, 13-র মধ্যে যে কোনো একটা করাচ্ছি। 12, 13 দুটো একই অঙ্ক, 12টাই করাই, তোমরা 13টা করবে। বার্ষিক, আচ্ছা একটা 3 বছরের ধরে করি, কারণ আমি সব অঙ্কগুলো 2 বছরেরগুলো আমি করাচ্ছি আর 3 বছরেরগুলো তোমাদের দিয়ে করাচ্ছি। এটাতে 3 বছরের টাইম করে দিচ্ছি। 13, যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত? তাহলে ধরি আসল ইকুয়াল টু পি টাকা, অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ, বা ডাইরেক্ট আমরা শুধু চক্রবৃদ্ধি সুদ বের করে নির্ণয়টা সূত্র জানি তো, কি যেন? আমি শুধু চক্রবৃদ্ধি সুদটা বের করব। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা আমরা জানি। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এইটা। আর 3 বছরের সরল সুদ কত হবে? সরল সুদ আই ইকুয়াল টু পিটিআর। পির মান কত টাকা আছে? পি ইন্টু টির মান কত আছে এখানে দেখি আমরা। 3 বছর বলেছে 3 ইন্টু আর এর মান কত আছে দেখি। আর এর মান 13 করাচ্ছি, তো আর এর মান 10% আছে, তার 10/100। এখানেও তার মানে সব বসিয়ে নিলেই ভালো হতো। সমান পি ইন্টু 1 প্লাস আর এর মান 10/100 হোল টু দি পাওয়ার n মানে 3 মাইনাস 1, এই টাকাটা 0 0 কেটে দেই, সমান সমান 3p/10 টাকা। এখানে 0 0 কেটে দাও, পি ইন্টু, এটা ক্যালকুলেশনটা করে নেবে কিন্তু তোমরা, এর ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। তাহলে পি ইন্টু 1 প্লাস 1/10 কত হয়? 10 যোগ 1 মানে 11, 11/10 তার হোল কিউব মাইনাস 1 টাকা, সমান পি ইন্টু 11 ইন্টু 11 121, 121 ইন্টু 11 মধ্যে হয় 1331। তোমরা একটু দেখে নাও তো, 1331 বাই 1-এর পিঠে 3টে 0 মাইনাস 1, সমান পি ইন্টু 1331 মাইনাস 1000 সমান কত হবে? 331/1000 টাকা, এইটা হবে। ঠিক আছে, তাহলে আমরা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পেলাম এই টাকাটা, 3 বছরের সরল সুদ পেলাম এই টাকাটা। এই ক্যালকুলেশনগুলো করতে করতে মনে থেকে যাবে। যদিও একটা শর্টকাট সিস্টেম আছে, অঙ্কের অনেক শর্টকাট ক্যালকুলেশনের হিসেব আছে, আমরা যদি পরে সময় সুযোগ হয় আমরা সেগুলো আলোচনা করে দেব। তো তোমরা কিন্তু আপাতত ক্যালকুলেশন করো। তাহলে 11 11 121, তার সঙ্গে 11 দিয়ে গুণ করলে 1331। তো যাই হোক, তাহলে আমরা এখানে করে নিই শর্তানুসারে। এইটা মানে 331p/1000 মাইনাস 3p/10
এইটা ইকুয়াল টু আমার দেওয়া আছে কত, 930। ঠিক আছে, বা লসাগু হচ্ছে 1331 মাইনাস 100 ইন্টু 3 মানে 300p ইকুয়াল টু 930। একেবারে করে দিচ্ছি পি ইকুয়াল টু 930 ইন্টু 1000 বাই 331 থেকে 300 বাদ দিলে কত হবে 31, তাহলে 31। ঠিক আছে, একটা স্টেপ জাম্প করলাম, জায়গা শর্ট ছিল বলে। তোমরা স্টেপটা জাম্প করবে না, ক্যালকুলেশনটা তোমরা দেখাবে। 31 দিয়ে গুণ করলে 3, 30, 3 একে 3, 3 3 9, তার মানে 30 ইন্টু 1000 মানে 30,000। অর্থাৎ আসল পি ইকুয়াল টু 30,000 টাকা, আসলের পরিমাণ 30,000 টাকা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমার করানো অঙ্কগুলো তোমরা আগে 3বার করে প্র্যাকটিস করে নেবে ভালো করে, আর সেই সঙ্গে যেগুলো আমি বাড়িতে করতে দিলাম ওগুলো একবার করে করবে। সেই সঙ্গে তোমরা উদাহরণের কাজগুলো কমপ্লিট করে নাও, এক্সাম্পল একটু মার্ক করে নাও, যেগুলো করে আসতে হবে পরের দিন বা করে নেবে। সবগুলোই 2বার করে প্র্যাকটিস করবে উদাহরণগুলো। আবারও বলছি, ক্যালকুলেশনের জন্য কোনো রকম ক্যালকুলেটর ইউজ করবে না, তাহলে আর পরীক্ষার খাতায় কিন্তু অঙ্ক নামাতে হবে না। উদাহরণ মানে প্রয়োগ 2, প্রয়োগ 6, প্রয়োগ 11, 11, প্রয়োগ 13, প্রয়োগ 15, ব্যাস, প্রয়োগ 16। কোনোটাই বই ফলো করে করবে না, আমি যে ফর্মুলা ধরে করালাম শুধু সেই ফর্মুলা ধরেই করবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বোঝাবো বলেছিলাম, সুদের পর্ব ধরে। সুদের পর্ব মানে অর্থাৎ যখন কোনো একটা নির্দিষ্ট টাকা বছরের কোনো একটা নির্দিষ্ট সময় পাটে দেওয়া হয়। দেখবে অনেকের বাড়িতে এলআইসি আছে, এলআইসি করা আছে, তো কারো বছর হয়তো প্রিমিয়াম 12,000 টাকা, তো এককালীন 12,000 টাকা হয়তো কেউ দিতে পারবেন না বলে সেটাকে বছরে 2বার করে দিচ্ছেন, 6,000 6,000 করে দিচ্ছেন। তাহলে যেহেতু একই টাকা, একটাই প্রিমিয়াম, সে 2বার ভেঙে দিচ্ছেন, তার মানে আমি এক্ষেত্রে সুদের পর্ব 2 ধরব। আবার কেউ আরও সুবিধার জন্য 4,000 টাকা করে দিচ্ছে, তার মানে কি 3বার, তা প্রতি 4 মাস অন্তর তাকে সে হচ্ছে দিচ্ছে, তার মানে তাকে 3বার দিতে হচ্ছে। তার মানে এই সমস্ত ক্ষেত্রে সুদের পর্ব হচ্ছে 3। অর্থাৎ সুদের পর্ব ধরে আমাদের একটা অঙ্ক আছে, হ্যাঁ, 6 মাস অন্তর দেয়, 4 মাস অন্তর দেয়। 4 মাস অন্তর দেয় মানে কি, কতবার দেবে সে, 12কে 4 দিয়ে ভাগ হলে 3বার। 3 মাস অন্তর দেয় মানে 4বার দেয়, 12কে 3 দিয়ে ভাগ হলে 4। 6 মাস অন্তর দেয় মানে 12কে 6 দিয়ে ভাগ হলে 2। অর্থাৎ সুদের পর্ব সাধারণত এই যে 3 4 2 এরকম হয়, মানে 12কে যেটা দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যায় আমরা মান পাবো। তো সুদের পর্ব যদি 2 হয় সেক্ষেত্রে সূত্রটা কি হবে, সুদের পর্ব ইকুয়ালটা আমি 2 ধরলাম, মানে বছরে 2বার দেবে আর কি সুদ। তো সেক্ষেত্রে মানে এটাকে আমরা ষান্মাসিক বলবো। সুদের পর্ব 2 হলে তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কী হবে না, পি ইন্টু 1 প্লাস, সূত্র ছিল r/100, এখানে যত পর্ব যত থাকবে তার নিচে একটা 2 চলে আসবে, r/2/100। ঠিক আছে, এইটা যত হবে এটা সেটা থাকবে। আর কত n ছিল, এখানে হচ্ছে সুদের পর্ব ইন্টু n, মানে এখানে 2 আছে মানে 2n। ঠিক আছে,
যদি সুদের পরিবর্তে 3 হতো তাহলে r/3 ইন্টু 3n, যদি 4 হতো r/4 ইন্টু এখানে ও টু দি পাওয়ারে 4n হবে। এই সূত্রের দিয়ে একটা অঙ্ক তোমরা উদাহরণে অঙ্ক করা আছে দেখবে, আর এক্সারসাইজেও দেখবে লাস্টের একটা অঙ্ক আমি করতে বলেছি একই রকম টাইপের, 2.5 বছরের মধ্যে 1.5 বছর না কত বের করতে বলেছে, তোমরা এটা করলে করতে পারো। ঠিক আছে, তো তোমরা এইগুলো ভালো করে করো। চক্রবৃদ্ধি সুদ খুব সহজ চ্যাপ্টার, ভালো চ্যাপ্টার, ভালো করে করো। অসুবিধা হলে আমাকে জানাও। ক্যালকুলেশান হাতে কলমে নিজেরাই করবে। ঠিক আছে।